নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। এবার কোন টিএমসি আক্রমণ করে দেখব, দল বদলের সময় ফরফর করে বললেন বিজেপি নেত্রী। ওড়িশায় লুকিয়েও শেষ রক্ষা হলো না এসটিএফ এর জালে মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের মূল চক্রীর দুই পুত্র। লাভ হলো মমতার, ক্ষতি হলো বিজেপির, হঠাৎ কেন এমন বললেন সুকান্ত। বড় ঘোষণা, আবাস যোজনার টাকা নিয়ে মাস্টার স্ট্রোক মমতা সরকারের। অস্ত্র তুলে নেওয়ার নিদান, ওয়াকফ বিল বিরোধী হিন্দুদের চিনে নেওয়ার ডাক লকেট অর্জুনের। মুর্শিদাবাদ হিংসায় রাষ্ট্রপতি শাসনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, স্পষ্টভাবে যা জানালো আদালত। যারা বলছে রাজ্যে শিল্প নেই, তাদের শালবনিতে দাঁড়িয়ে বিরোধীদের জবাব সাংসদ দেবের। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। এবার আসছে বিস্তারিত খবরে। এক পার্টি থেকে অন্য পার্টিতে যাওয়ার দল বদলের মুখে প্রায়শই শোনা যায় দলে থেকে কাজ করতে পারছিলেন না, সেই কারণে এই দল পরিবর্তন। কিন্তু এবার দল বদল বিজেপি নেত্রীর মুখে শোনা গেল অন্য কথা। পরিষ্কার করে বলেই দিলেন তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে দল বদল করেছেন। সোমবার বিজেপির মিছিল শেষ করে তৃণমূলের জেলা কার্যালয়ে এসে ঘাসফুলে যোগদান করলেন বিজেপির নাটাবাড়ি বিধানসভার 5 নম্বর মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী। জেলা তৃণমূল সভাপতির পাশে বসেই তিনি বলেন, এবার কোন তৃণমূল আক্রমণ করে দেখব। বস্তুত সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন জবা দেবী। মুর্শিদাবাদের হামলা নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। মিছিল শেষ করে সরাসরি তৃণমূলের কার্যালয়ে গিয়ে হাজির হন। এরপর সাংবাদিক বৈঠকে তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এই পর্যন্ত সবই ঠিক ছিল। এরপরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সদ্য বিজেপি ছাড়া এই নেত্রী জানান, বিজেপি করায় আমাকে একাধিকবার তৃণমূলের লোকেরা আক্রমণ করেছেন। আমার মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। এবার আমি দেখব এবার কোন তৃণমূল এসে তার উপর হামলা চালায়। যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে সভাপতি অভিজিৎ বাবু বলেন, উনি যেগুলো বলছেন সব আগের কথা। এরপর তার বক্তব্য, উনি আজকের মিছিলে এলে ওটা উনি মনস্থির করেছিলেন যে এটা শেষ মিছিল, ওকে আমরা স্বাগত জানাচ্ছি। ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসায় খুন করা হয় বেশ কিছু মানুষকে। মুর্শিদাবাদের বাবা ছেলে খুনের ঘটনায় আগে গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত। বৃহস্পতিবার অর্থাৎ 17 এপ্রিল এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের দক্ষিণবঙ্গ এডিজি সুপ্রতিম সরকার। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিছুদিন আগেই পুলিশের জালে আর একজন অভিযুক্ত ধরা পড়েছিল, যার নাম জিয়াউল শেখ। এবার ওড়িশায় গা ঢাকা দেওয়ার 2 অভিযুক্তকে ধরল পুলিশ। সেখান থেকে জাফরাবাদে পিতা পুত্রকে খুনের অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের 2 পুত্রকে আটক করল বেঙ্গল এসটিএফ। ওড়িশার ঝাড়সুড়া গ্রাম থেকে আটক করা হয়েছে ওই 13 জনকে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদে হিংসার ঘটনার পরেই ঝাড়সুগুড়ায় গা ঢাকা দিয়েছিলেন তারা। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর 5 সদস্যের টিম ঝাড়সুগুড়া জেলায় আসে। বন্দাবাহাল এলাকায় তল্লাশি চালিয়ে জিয়াউল শেখের 2 পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মুর্শিদাবাদ হিংসায় জড়িত সন্দেহে ওড়িশা থেকে আরও 13 জনকে আটক করা হয়। জানা গিয়েছে, কাজের জন্য মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকরা ঝাড়সুগুড়া যান। তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্তরা ঈদের সময় মুর্শিদাবাদে ফিরছিলেন এবং হিংসার ঘটনায় পরপর ওড়িশা চলে আসেন। তদন্তে পুলিশ জানতে পারে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় জড়িত ছিলেন তারা। বর্তমানে ওয়াকফ আইনের পরিপ্রেক্ষিতে যে বিক্ষোভ হয়েছে তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশ। ইতিমধ্যেই রাজ্যবাসীকে একটি খোলা চিঠি দিয়ে বিজেপি এবং আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে মমতা ব্যানার্জির লাভ হলো এবং বিজেপির ক্ষতি হলো বলেই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, দাঙ্গাটা কারা বাঁধিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হলো এই দাঙ্গা বাঁধিয়ে, আর কারোর লাভ হয়নি। বিজেপি তো ক্ষতি হলো। মুসলিম ভোট কনসোলিডেট হবে, আর তাহলে মমতা ব্যানার্জি 2026-এ অনায়াসে সরকারে আসবে। 26,000 লোকের চাকরি চলে যাওয়া, তার দৃষ্টি ঘোরানো কে বলল মমতা ব্যানার্জি করলেন? মমতা ব্যানার্জি এই দাঙ্গা লাগিয়েছেন। 2024 সালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। কাঁধা ছোড়াছুড়ি চলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। 100 টাকা না দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। এখন সব অতীত। নিজের তহবিল কাজে লাগিয়ে এগিয়ে চলছে কেন্দ্রীয় সরকার। সামনেই বিধানসভা ভোট। 26-এর ভোটের আগে মাস্টার স্ট্রোক করতে পারে সরকার। তাই ভোটের আগে অভাবী মানুষদের কথা ভেবে বাংলায় আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, আবাসের সব উপভোক্তাকে আরও 16 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা আবার ঢুকতে পারে নির্ধারিত সময়ের আগেই। যত দ্রুত গ্রাহকদের টাকা পাঠানো যায় সেই নিয়ে জোর কদমে কাজ করছে প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল, কিন্তু এখন মে মাসের শেষের আগেই সেই টাকা ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী। গাইঘাটা থানার সামনে বিজেপির প্রতিবাদ সভায় অস্থায়ী মঞ্চ থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে হিন্দু সনাতনীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার বার্তা দিলেন বিজেপির নেতারা। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রকেট চট্টোপাধ্যায়, বিধায়ক সুব্রত ঠাকুর, মন্ত্রী শান্তনু ঠাকুররা। শিক্ষক আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তা, পাশাপাশি ওয়াকফ বিরোধী আন্দোলনে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করে বিজেপি। থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুর। কর্মসূচি ঘিরে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ছিল কড়া। এদিন অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, মুর্শিদাবাদে একটিও তৃণমূলের বাড়ি ভাঙচুর হয়নি। সেদিন মুর্শিদাবাদে বিএসএফ না ঢুকলে পুলিশের কপালে দুঃখ ছিল। 26,000 নিয়োগ বাতিলের বিষয় নিয়ে এদিন বিজেপি নেতারা বলেন, মুখ্যমন্ত্রী চাকরি বাতিলের দিক থেকে মুখ ঘোরাতে চক্রান্ত করে এই দাঙ্গা করিয়েছে। ওয়াকফ বিল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তুমি শান্তনু ঠাকুরের বাড়িতে হামলা করো, অর্জুন সিং এর বাড়িতে হামলা করো, কিন্তু তুমি হামলা করেছো নিরীহ মানুষদের উপরে। তোমাদের সাহস থাকলে আমাদের বাড়ির উপরে হামলা করতে। কিন্তু হিন্দুদের মধ্যে অনেক ভণ্ড হিন্দু রয়েছে। ওয়াকফ বিলের বিরুদ্ধে 180 থেকে 185 জন হিন্দু ভোট দিয়েছে। এদের থেকে আমাদের বাঁচতে হবে। মুসলমানদের টাইট দেওয়ার জন্য অস্ত্র দিয়ে লড়াই করতে হবে না। এদের দোকান থেকে মাংস কিনবেন না, পাচার বানাবেন না। এদের দোকান থেকে মাছ কিনবেন না। এদের অটো টোটোয় বসবেন না। এদের ভাতে মারুন, বিরিয়ানি খান বাড়িতে রান্না করে। মঞ্চে মন্ত্রী শান্তনু ঠাকুর পুলিশের বিরুদ্ধে একাধিক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তার একটি বাড়ির বিষয়ে এক বহিরাগত এসে গাইঘাটা থানায় মামলা করেছে। পুলিশ তাও গ্রহণ করেছে। গাইঘাটা থানার পুলিশকে শান্তনু সতর্ক করেন। তিনি বলেন, যদি কেসের কথা প্রকাশ্যে বলি তাহলে থানার গেটটা শক্ত করে রাখতে পারবেন তো? আমাদের সম্প্রদায়ের সব মানুষ যদি গাইঘাটা থানার সামনে আসে তাহলে কি হবে? মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির যে আবেদন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে রাষ্ট্রপতিকে কোনো রকম নির্দেশ দেওয়া হবে না বলে আজ সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি অগস্টাইন জর্জ মাসিওর ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রশ্ন তোলা হচ্ছে, ঠিক সেই সময় সর্বোচ্চ আদালতের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে। মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে রাজ্যে 355 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। আর এই মামলার উল্লেখ করার সময় আইনজীবী জৈন রাজ্যে শান্তি বজায় রাখার জন্য অবিলম্বে প্যারামিলিটারি বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তার কথা বলেন এবং 3 প্রাক্তন বিচারপতির একটি প্যানেল গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ এবং হিংসার কারণে ঘরছাড়া হিন্দুদের পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশের দাবি জানান। আবেদনকারীদের দাবির প্রেক্ষিতে বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি অগস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেন, আপনারা কি চাইছেন আমরা রাষ্ট্রপতিকে শাসন জারির জন্য নির্দেশ দিই? এমনিতে আমাদের বিরুদ্ধে আইনসভার কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এই মন্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিয়েছে যে তারা সাংবিধানিক প্রধানের এখতিয়ারের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে না। সব মিলিয়ে মুর্শিদাবাদ হিংসা নিয়ে রাষ্ট্রপতি শাসনের আর্জি সুপ্রিম কোর্টে খারিজ করে দিলেও মূল মামলার শুনানি আগামীকাল শীর্ষ আদালতে অনুষ্ঠিত হবে। ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে, বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকে লোক নিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রায়শই রাজ্যে শিল্প কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সোমবার শালবনী তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কুৎসা জবাব দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব। রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব। শালবনীতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারকা সাংসদ বলেন, মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেকদিন রূপায়ণ হচ্ছে। তার সবথেকে বড় উদাহরণ আজ। যারা বলছে রাজ্যে শিল্প নেই, কিছুই হচ্ছে না, তাদের আজ দেখা উচিত। 1600 মেগাওয়াটের থার্মাল প্লান্ট হচ্ছে। কত বড় রাজ্যের লাভ হচ্ছে তা দেখা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী ব্যবসা চাকরি নিয়ে ভাবছে, তা আজ প্রমাণ হয়ে গেল। অনেকে কাজ পাবেন, উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। আমি মেদিনীপুরের ছেলে, এই কাজটি মেদিনীপুরে হচ্ছে তাই খুব খুশি। সজ্জন জিন্দালকে শুভেচ্ছা জানিয়ে দেব আরও বলেন, আমি আশা করি আরও বড় শিল্পপতি রাজ্যে আসবেন, কাজ করবেন। রাজ্যের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।
পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত তার ভাইও। দাদানের টাকা চাইতে গিয়ে খুন হতে হয়েছে বলে দাবি নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের। মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায় উত্তেজনা। মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সহ 6 জন। অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে মৃতের নাম আমির শেখ, বয়স 35। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয়রা 52 বিঘা এলাকায় বাসিন্দা বোনা শেখের কাছে দাদনে 4000 টাকা পেতেন আমির শেখ। ভিন রাজ্যে কাজে যাওয়ায় দাদনের টাকা, সেই টাকা চাইতে যাওয়ায় বোনা শেখ সহ 6 থেকে 7 জন আমির শেখকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। লাঠি, লোহার রড দিয়ে ক্রমাগত পেটাতে থাকেন। এদিকে দাদাকে বাঁচাতে গেলে আহত হন আমিরের ভাই সুরাজও। এরপর রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে ওই বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা, নিয়ে যায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার দুপুরে আমির শেখের মৃত্যু হয়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, এই রাজ্যে কর্মসংস্থান নেই, বাধ্য হয়ে ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন শ্রমিকরা। অন্যদিকে সেই শ্রমিকদের নিয়েই ব্যবসা করছে, ঠিকাদারি করা হচ্ছে। এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতৃত্ব। দ্রুত অভিযুক্তদের ধরে কড়া শাস্তির দাবি তুলেছেন তারা। তৃণমূল নেতার বক্তব্য, আমি শুনেছি দাদন নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করছে, কিন্তু কেউ যদি নিজেকে নেতা বলে দাবি করে তাহলেই তো আর নেতা হয়ে যায় না। অনেক কষ্টের দল এটা। যারা অপরাধ করেছে পুলিশ তাদের ধরে আইন অনুযায়ী পদক্ষেপ করুক। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।